এসেছে, সেটা তো সেলিব্রেট করতেই হবে, আর সেই জন্যই এই কেক। চলো চলো চলো, কেকটা কাটতে চলো। আস্তে 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 আস্তে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আপনি আসার পর থেকে এই বাড়িতে প্রত্যেকটা দিন ভীষণ হৈ হৈ করে কাটছে। আমার এই বাড়িতে সবার সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। আর সেদিন যদি আপনার সাথে বাস স্ট্যান্ডে দেখা না হতো আর এই চাকরিটা যদি না পেতাম, তাহলে যে কি হতো। যাই হোক, আজ থেকে আমরা বন্ধু হতে পারি। আচ্ছা, আমরা বন্ধু তো? অফকোর্স, এটা আবার বলার কি আছে? পাপাই, নয়নকে এবার ব্যান্ডটা পরিয়ে দাও। নয়ন, তুমিও নয়নকে ব্যান্ডটা পরিয়ে দাও। আপনার মতো বন্ধু পেয়ে আমি কিন্তু সত্যি খুব খুশি। আপনি খুব ভালো মানুষ মিস্টার রয় চৌধুরী। আপনি যেভাবে মল্লারকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচালেন, আপনি চেনেন ওনাকে? আই মিন, আপনি কি করে জানলেন যে আমি ওনাকে বাঁচিয়েছি? ওনার কথা আপনি জানলেন কি করে? ওই যে অনি ভাইয়া, আমরাই বললাম না। হ্যাঁ হ্যাঁ পাপাই, আমরাই তো বললাম নয়নকে ডক্টর মল্লার ব্যানার্জির কথা। হ্যাঁ, আজকে আমি আসি কেমন? অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। না না নয়ন, তুমি এখন যাবে না, একেবারে খেয়ে দে তারপর যেও, প্লিজ প্লিজ। নয়ন, বলছি বাচ্চারা যখন সবাই বলছে তখন একেবারে খেয়েই যান না। প্লিজ প্লিজ ডিনারটা করে যাও না। আচ্ছা বেশ, আমি আর কিছুক্ষণ থেকে যাচ্ছি। এই আরো শোনা, কোথায় যাচ্ছ তুমি? আজকে দুজনকে একদম ডিস্টার্ব করা যাবে না। আমরা যে যার মতো নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো, আর আজকে তুমি আমার সাথে ঘুমোবে, কেমন? কিন্তু গ্র্যানি, ঘরে কোনো শব্দ নেই কেন? বাপাই আর মাম্মামকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? দাঁড়াও, আমি দেখে আসছি। না না, আরো আরো শোন, যাস না, আরো আরো শোন, আরো। আরো এ কি, বৌদিমণি তো এখনো আসেইনি।
আরুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দে। হ্যাঁ চল আরু শোনা চল। অনেক সহ্য করেছি, অনেক অনেক সহ্য করেছি, আর না। আজ আমার তিয়াসের সঙ্গে কথা বলতেই হবে, ওকে বলতে হবে সংসার আর কাজের মধ্যে যে কোনো একটা বাঁচতে হবে, একটা একটা। এ কি অন্ধকার কেন? মা তুমি অন্ধকারে কেন বসে আছো? লাইট জ্বালাওনি? আমি তো ভাবলাম লোক। তুমি এতক্ষণ পড়াচ্ছিলে? আসলে মা আমি পড়ানোর পরে আমি আমি আসলে চলে একদম চুপ, কোনো অজুহাত দেখাবে না তুমি। আমি কিচ্ছু শুনতে চাই না তোমার কাছ থেকে, কিচ্ছু না। মা কি হয়েছে? তুমি তো রেগে আছো কেন? রেগে আছি কেন? আবার তুমি প্রশ্ন করছো রেগে আছি কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে কোনো লাভ আছে? কোন দিন তোমরা আমার কোনো কথার পাত্তা দিয়েছো যা আজ দেবে? মা এরকম করে কেন বলছো? আমি আমি কি করেছি মা? কি করেছো সেটা মুখে বললে তুমি বুঝবে না, আজ নিজের চোখে তুমি দেখবে। প্রতিনিয়ত আমার ছেলের মন তুমি ভেঙে চুরমার করে দিচ্ছ, ওকে কষ্ট দিচ্ছ, ওকে অবহেলা করছো। এসব কি বলছো মা? আমি মল্লারকে কেন? চুপ, একদম চুপ। বললাম না আজ তুমি কোনো কথা বলবে না, শুধু শুনবে। আমি বলবো আর তোমাকে দেখাবো। এসো এসো বলছি। বলো কি বলার আছে তোমার? কি অজুহাত দেবে বলো না, কি অজুহাত দেবে? আমার ছেলেটাকে যা কষ্ট দিলে সেটা ফেরাবে কি করে? কি করে ফেরাবে বলো? চুপ করে আছো কেন? মা আমি আমি মা বলো কি বলার আছে বলো। কি কি অজুহাত তুমি দিতে পারো সব বলো, আমি সব শুনবো। শুরু করো। মা মা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি মা। আমি জানতাম না যে মা, আমি বুঝতে পারিনি। এটাই তো তোমার প্রবলেম, তুমি কিছু বুঝতেই পারো না। আজ 10 বছর ধরে আমি আর মল্লার তোমায় বুঝিয়ে যাচ্ছি, কিন্তু তুমি কিছুই বুঝতে পারো না। 10 বছর ধরে তুমি এই সংসারটাকে অবহেলা করছো, আর আমরা বাধ্য হয়ে সেটা মেনে নিচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো তিয়াস, তুমি এই সংসারকে আপন না ভাবলেও আমি ভাবি। এই সংসারের প্রত্যেকটা মানুষের ভালো থাকার, খুশি থাকার মূল্য আমার কাছে আছে। আর সেই খুশি যদি কেউ নষ্ট করে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। মা, মা তুমি তিয়াসের সাথে এইভাবে কথা বলছো কেন? কেন জিজ্ঞেস করছি? কি হয়েছে এগুলো জিজ্ঞেস করছি? তুই জানিস না আজকে কি হয়েছে? আর কতদিন চুপ করে থাকবি, মুখ বুজে থাকবি? এইভাবে চলতে থাকলে তো তিয়াস নিজের মন মর্জি চালানোর লাইসেন্স পেয়ে যাচ্ছে। মা একটু শান্ত হও, এইভাবে রিয়্যাক্ট করার মতন কিছুই হয়নি। হ্যাঁ হয়েছে। এইরকম ভুল তিয়াসের আরো আগে হয়েছে। ও আরুকে ইগনোর করেছে, তোকে ইগনোর করেছে, আর আমি দিনের পর দিন সেগুলো দেখেছি আর সহ্য করে গেছি। ও বলেছে ও পড়াবে, সেটাও মেনে নিয়েছি, কিন্তু ওর নিজের একটা দায়িত্ববোধ নেই। আর যদি নাই থেকে থাকে তাহলে ওর ভুলটা ধরিয়ে দেওয়া প্রয়োজন মল্লার। আর তুই অন্ধ ভালোবাসায় চোখে পট্টি পড়ে থাকলে আমি সেটা করতে পারবো না। আরু শোনা যায় না, শোনা এখানে বড়রা কথা বলছে। আমি জানি গ্র্যানি মাম্মাম ভুল করেছে, কিন্তু তুমি প্লিজ আর মাম্মামকে বকো না। দেখো মাম্মাম কাঁদছে। মাম্মাম, তুমি প্লিজ বাবাইকে সরি বলে দাও। জানো
বাবাই কত এক্সপেক্ট করেছিল যে তুমি তাড়াতাড়ি চলে আসবে আর তারপর তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করবে আর তোমার সঙ্গে অনেক গল্প করবে, তাই জন্যই তো আমরা বাড়ি ছিলাম না। তুমি তো দেরি করে ফিরলে, তুমি কেন হার্ট করলে বাবাইকে মাম্মা? আই এম সরি মল্লার, আমি বুঝতে পারিনি, আমি সত্যি জানতাম না যে এরকম কিছু হবে। জানলে আমি দেরি করে আসতাম না। পারলে আমায় ক্ষমা করে দিও। ইয়াশ, ইয়াশ, মাম্মা মাম্মা মাম্মা, এটা তুমি কি করলে মা? কেন করলে? এটা তো আমার আর তিয়াসের ব্যাপার। তুমি কেন মাঝখানে পড়ে রেগে গিয়ে পুরো ব্যাপারটাকে ঝামেলায় পরিণত করলে? আমি ঝামেলায় পরিণত করলাম? আর তিয়াস যে এত বছর ধরে তোকে অশান্তিতে রেখেছে তার কি? মা, এটা তোমার ভুল ধারণা। আমি তিয়াসের সাথে যথেষ্ট সুখে আছি। তা তো হবেই, কারণ ওর কাছ থেকে তোর কোনো এক্সপেকটেশনই নেই। সেই জন্য তো 10 বছর ধরে তোরা আলাদা থাকছিস। সব সময় একটা দূরত্ব আছে তোদের মধ্যে, আর যতবার এই দূরত্ব তুই ঘোচানোর চেষ্টা করিস, তিয়াস আবার দূরত্ব বাড়িয়ে দেয়। তুই এগুলো সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছিস মল্লার, কিন্তু আমি তোর সাথে হওয়া অন্যায়কে কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আমি জানি তুই আবারও হাত গুটিয়েই বসে থাকবি, তাই এবার যা করার আমাকেই করতে হবে, আমাকেই। আমি কি করে এতটা সেলফিশ হয়ে যাই, কি করে এতটা স্বার্থপরের মতো ব্যবহার করি আমি। মোল্লা 10টা বছর ধরে আমাকে এত খেয়াল রেখেছে, এত সাপোর্ট করেছে, আমি তাও কেন বারবার ওকে অবহেলা করে ফেলি, কেন ওকে কষ্ট দিয়ে ফেলি। তুমি সেলফিশ নও মাম্মা, তুমি খুব ভালো। তুমি আমাদের কত খেয়াল রাখো, কত ভালোবাসো। তুমি তো আমাকে বলেছো মাম্মা যে ভুল সবার হতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট হলো যে নিজের ভুলটা বুঝতে পেরে সেটাকে শুধরে নেওয়া। তুমিও তাই করো মাম্মা। বাবাই আজকে যে কষ্টটা পেয়েছে সেটা না তুমি কালকে কম্পেনসেট করে দিও, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। আরু কথাটা তো একদম ঠিকই বলেছে, কিন্তু নিজের ভুলটা আমি শোধরাবো কি করে, আর কি করে বা কম্পেনসেট করব? আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো জানেন। আমার একজন নয়, আজ আমার 2জন বন্ধুর প্রাপ্তি হয়েছে। আপনি আমাকে বলতেন না আমার লাইফে একজন ভালো বন্ধুর দরকার, তাই দেখুন আজকে একজন নয় বরং 2জন আমি ভালো বন্ধুকে পেয়ে গেলাম আমার লাইফে। আর তার মধ্যে একজন কিন্তু আপনার মতোই দেখতে। হ্যাঁ নয়ন, আপনার মতো দেখতে হলেও আপনার মতো অত চালাক চতুর নন, তাই তো ভুলো মনে বলটা আমার হাতে দিয়ে দিল। আমি বলটাকে পাট করে বাস্কেট করে দিয়ে আমার টিমকে জিতিয়ে দিলাম। তাই বলছি আমাকে কিন্তু আর বুড়ো বলা চলবে না। জানেন তো এই বাচ্চাগুলোর সাথে থাকলে না আমার মনের মধ্যে একটা অদ্ভুত এনার্জি থাকে। আই রিয়েলি ফিল গুড। তাই আমি ফরএভার ইয়াং, বুঝলেন? আচ্ছা বিট্টু,
আমরা কোনো ভুল করছি না তো গো? দেখো পাপাই কিন্তু অলরেডি নয়নকে বন্ধু ভাবতে শুরু করে দিয়েছে, আর আমাদের মনে যে ডাউটগুলো আছে সেটার রেজাল্ট কি হবে সেটা তো আমরা নিজেরাও জানি না। না না বিট্টু, আমার আমার না খুব ভয় করছে জানো তো। আচ্ছা, এই সব কিছুর জন্য পাপায়ের মনে কোনো চাপ সৃষ্টি হবে না তো? পাপায়ের খারাপ লাগবে না তো? আরু আরু, এত টেনশন করতে করতে তো তুমি আসল জিনিসটাই ইগনোর করে ফেলছো। দেখো একবার, অনি ভাইয়ার মুখে যে হাসিটা ফুটেছে সেটা কি কম কিছু? সেটা কি ইগনোর করা যায়? চলো। দেখো আরু, পৃথিবীতে সবটা তো আমাদের কন্ট্রোলে থাকে না। আমরা যেরকমটা চাই সবকিছু তো সেরকম হয় না। পরিস্থিতি আমাদের যেভাবে নিয়ে যায়, যে রাস্তাটা দেখায় আমাদের সেটাই ফলো করতে হয়, সেটা ফলো করতেই আমরা বাধ্য। কিন্তু পরিস্থিতি তো আমাদের মনেই ডাউটটা তৈরি করছে বিট্টু। নয়ন আমাদের মাম্মাম হলেও হতে পারে। আর এটাই যদি সত্যি হয়, যদি সত্যি নয়নকে ভুল অ্যাড্রেস বলা হয়ে থাকে, যদি সত্যি এটা সির্ফ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তাহলে কত বড় একটা সর্বনাশ হবে তুমি বুঝতে পারছো? আমার মাম্মামের তো এখন একটা অন্য পরিচয় হয়ে গেছে। আমার বোন আরাধ্যা, সে তো এখন অন্য কারোর মেয়ে। আমার মাম্মামের এখন পরিচয় সে মিসেস তিয়াস ব্যানার্জি। দেখো আরো, সেই ব্যাপারে কনফার্ম হতে গেলে নয়নকে মানে তিয়াস ব্যানার্জিকে 10 বছরের আগের কথাগুলো মনে করাতে হবে। আর তার জন্য সেই সময়ের পুরনো ঘটনা, পুরনো স্মৃতিগুলো নয়নের সামনে তুলে ধরতে হবে। অনি ভাইয়ার সাথে নয়নের বন্ধুত্ব করাতে হবে। এই সব কিছু হলেই এই সিচুয়েশনটা ট্রিগার করা পসিবল। এসব কি বলছিস তোরা? आरू बेटा, तुमने जो बोला वो सच है क्या? मतलब आरोही और अवधर आराध्या बिटिया जिंदा है? बोलो आरू बेटा, बोलो, चुप मत हो रहो, चुप করে দেখো না, বলো। আরো আমার দিকে তাকা, সত্যি করে বল তোরা কি নিয়ে আলোচনা করছিস? বল না আরো, চুপ করে থাকিস না, বল না আরো। কাকিমা, আমি জানি আমি এই বাড়ির কাজের লোক, আমার এই বাড়ির সব ব্যাপারে কথা বলা উচিত না, কিন্তু কাকিমা একটা কথা আমি না বলে পারছি না। শোন কুকু, এবারই সবাই তোকে পরিবারের অংশ বলেই ভাবে, তাই জন্য যা বলার সরাসরি বল। আমার মনে হয় কাকিমা তোমার কিছু একটা ভাবা উচিত এবারে। দেখো এভাবে আর কতদিন চলবে? বৌদিমণির নামেই দাদাবাবু স্ত্রী। দেখো নিয়ম মেনে 7 পাকে বাঁধা, গাঁট ছড়া, সিঁদুর দান, এসবের তো একটা মূল্য আছে বলো। তাই আমার মনে হয় যতদিন না দুজনের নিয়ম মেনে এই বাঁধন পাকা হচ্ছে, ততদিন বৌদিমণির এ সংসারে মন টিকবে না। তুই ঠিক বলেছিস কুকু, এতদিন সময় দেওয়া আমার একদম ঠিক হয়নি। আমি ভেবেছিলাম দুজনের সম্পর্ক মজবুত করার জন্য, দুজন দুজনকে অ্যাকসেপ্ট করার জন্য সময় দেওয়া দরকার, কিন্তু 10 বছরেও যেটা হয়নি সেটা এবার আমাকেই করতে হবে, যেভাবেই হোক, জোর করে হোক, ওদের ওপর চাপিয়ে দিয়ে হোক। তিয়াসকে অগ্নিসাক্ষী করিয়ে মল্লারের বউ আমায় করতেই হবে, আর তার জন্য যত দূর যেতে হবে আমি তত দূর পর্যন্ত যাব। কিরে বল, দিদিকে সত্যি বেঁচে আছে আরু? তোদের এখন এসব কথা বলার মানে নাকি? আমাকে খুলে বল আরু, প্লিজ বল। কি হলো? কি হলো? কিছু বল, চুপ করে আছিস কেন? কি আশ্চর্য! তোরা কি আলোচনা করছিলি আমরা কিন্তু শুনেছি। তোরা বলছিলি তো যে নয়নের আরোহী হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু ওর এখনকার পরিচয় তো মিসেস ব্যানার্জি।
কি সব বলছিস তোরা? তোরা দুজনেই চুপ করে গেলি কেন? আমাদের তো জানতে হবে কিছু একটা। अग्नि को साक्षी मानकर অনিয়া আর আরোহীর গাঁটছড়া বাঁধা হয়েছে। উন দোনো ने शादी की है। তাহলে আরোহী অন্য কারো স্ত্রী কি করে হতে পারে? ও কার স্ত্রী? আরো বেটা সাফ সাফ বাতাও, সব কিছু বলো আমাদের। দেখো, সবটা শুনে তোমরা কে কিভাবে রিয়্যাক্ট করবে, তোমাদের মনে কিভাবে ঝড় উঠবে, এত কিছু ভেবে আমি এতদিন তোমাদের কাউকে কিচ্ছু জানাইনি। অংশু বাবানের বন্ধু আরাধ্যা, নয়ন আসলে ওরই মা। ওনার নাম এখন তিয়াস ব্যানার্জি। আর পাপাই যাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল সেদিন ডক্টর মল্লার ব্যানার্জি, উনি নয়নের হাজবেন্ড। এসব কি বলছিস তুই? আমার না কিরকম সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আরে ঠিক করে বল না, আমাকে তো জানতে হবে সবটা। ফুফাজি, তুমি প্লিজ একটু শান্ত হও। আরও সবটা বলছে। আমার বন্ধুর মা শালিনী আন্টি, মানে ডক্টর শালিনী, তোমরা সবাই তো জানোই, তোমাদের বলেছিলাম, যার আন্ডারে আমি ইন্টার্নশিপটা করছি। हाँ हाँ याद है। তারপর বল। সন্দেহটা আমার বাড়ি থেকে হলেও সবটা জানা শুরু হয় ইন্টার্নশিপ থেকেই। মল্লার আর মা আমাকে বলেছিল আমাদের আগের বাড়িটা নাকি আগুনে পুড়ে গেছিল, আমরা নাকি তখনই ইনজিওর্ড হই। আমি এটাই শুনেছি। তারপর আর আমার কিছু মনে নেই। এখানে তো কোনো বাড়িতে কোনোদিন আগুন লাগেনি। তবে হ্যাঁ, এখানে একটা কারখানা ছিল, ওইটাতে আগুন লেগেছিল, তবে 10 নয় 12 বছর আগে। এত বড় একটা কথা তোরা আমাদের কাছে গোপন করে গেলি, একবারও বলার প্রয়োজন মনে করলি না? আরো এই কথাটা তুই আমাকে আগে কেন জানাসনি? আরো কেন? কথাগুলো অনেক জানা দরকার। হ্যাঁ, 10 সাল গুজর গয়ে, ছেলেটা আরোহীকে ছাড়া কষ্ট পাচ্ছে। ও ভাবছে যে আরোহী মারা গেছে, ও জিন্দা নেই है। देखो, এই খবরটা যদি অনেকে দিই না, उसको जीने की उम्मीद लौट आएगी, वो फिर से खुश हो जाएगा। मैं भी অনেক जाके सब বুয়াজি, बताती প্লিজ हूँ। প্লিজ শান্ত হও। তাহলে শুন তো লোক আরো কি বলছে। কুট্টি, ডার্লিং দাদি, ডার্লিং দাদু, আমি তো প্রথমেই বললাম যে আমি কেন তোমাদেরকে এতদিন সবটা জানাইনি। আর তাছাড়াও আরো একটা কারণ আছে। সেটা কি? আরে কারণটা তো বলবি কি? আমি কিছু বলে পাপাইকে এখনই কোনো মিথ্যে আশা দিতে চাই না। মিথ্যে আশা? মিথ্যে আশাটা কি আরো? আরে নয়নী যে আমার মাম, সেটার কোনো প্রুফ তো আমার কাছে নেই। अरे आजकल मेडिकल साइंस तो कितना एडवांस हो गया है, और ये सब प्रूफ करने में कितना टाइम लगेगा बोलो? একটা ডিএনএ টেস্ট করলেই তো হয়ে যায়। ফুফাজি, বুয়া, তোমরা বোঝার চেষ্টা করো, এই ব্যাপারটা এতটা সিম্পল নয়। চাইলেই তো আমরা এরকম একটা টেস্ট করাতে পারি না। এর একটা লম্বা প্রসেস আছে, অনেক পারমিশনস নিতে হবে। আর ধরো আমরা টেস্টটা করালাম, কিন্তু তারপরে যদি আমরা জানতেও পারি যে নয়নী আরোহী দিদি, তাহলেও তো সে এখন অন্য একজনের ওয়াইফ। সে তিয়াস ব্যানার্জি হিসেবে অন্য একজনের মা হিসেবে নিজের লাইফটা লিড করছে। আর তাছাড়া নয়ন, মানে তিয়াস ব্যানার্জির মেয়ে আরাধ্যাই যে আমাদের আরাধ্যা, সে ব্যাপারে তো আমরা এখনো কনফার্ম নই। আচ্ছা ফুফাজি, চণ্ডীতলার যে অ্যাড্রেসে এই পুরো ঘটনাটা ঘটেছিল, সেখান থেকে কি কোনো ইনফরমেশন পাওয়া যাবে? মানে আরোহী দিদিকে যে ডক্টর ট্রিট করেছিলেন, সেই ডক্টরই ডক্টর মল্লার ব্যানার্জি কিনা, সেটা জানলে তো আমরা অনেক কিছু জানতে পারবো। সেটা তো তিতলি একমাত্র দেখেছিল। হ্যাঁ, আমি দেখেছিলাম ঠিকই, কিন্তু এতগুলো বছর পরে, মানে 10টা বছর পরে কি আমি ওনাকে দেখলেও চিনতে পারবো? কারণ সেদিন উনি মাস্ক পরেছিলেন, দেখার মধ্যে আমি ওনার কিন্তু দুটো চোখ দেখেছিলাম। না, অনি তো কিছুদিন আগে ওখানে গিয়েছিল, নিজের ফোন নাম্বারও দিয়ে এসেছিল যদি ডাক্তারবাবুর কোনো খোঁজ পাওয়া যায়।
কিন্তু এখনো তো তেমন কিছু। তাহলে এখন আমাদের কাছে একটাই উপায়, নয়নকে সবটা মনে করানো। তাতেই একমাত্র যদি সত্যিটা জানা সম্ভব হয়। আসবো? হ্যাঁ, এসো তোমরা একটু বসো। বাড়িতে তো কেউ নেই, আমি হাতের কাজটা সেরে কথা বলছি। নয়ন, তোমার কি হয়েছে বলো তো? তোমার এত আপসেট দেখাচ্ছে। আরে কি হয়েছে বলুন না। তুমি এদিকে এসো তো, এসো বসো এখানে। এই নিন, আগে একটু জল খেয়ে নিন। দাও। আচ্ছা, এবার বলো তো কি হয়েছে তোমার? আমি কাল একটা বড় ভুল করে ফেলেছি। আরো ভুল? কি ভুল? কাল কাল বাড়ি ফিরে আরে মশাই, এভাবে মুখ বেজার করে বসে থাকলে হবে? যতক্ষণ না সাকসেস পাচ্ছেন ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে। আই এম টেলিং ইউ ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। না না, আমি আপসেট নই। তিয়াসের দিকটাও তো আমাকে ভাবতে হবে না। বেচারা পড়াতে গিয়ে হয়তো যে কোনো কারণে আটকে গেছিল, সময় মতন ফিরতে পারিনি, সেই জন্য সেটার জন্য আমি থোড়ি রেগে থাকতে পারি। আচ্ছা, এইভাবেই যদি বাইরের লোককে পড়াতে থাকে তাহলে আপনারা নিজেদের মধ্যে পড়াশোনাটা কখন করবেন বলুন তো? আর আমাকে একটা কথা বলুন, আমাকে বলুন যে আপনাদের বিয়েটা স্বাভাবিক বিয়ে নাকি লাভ ম্যারেজ? না না, মানে আমাদের লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। ইনফ্যাক্ট কদিন পরে আমাদের অ্যানিভার্সারিও। হ্যাঁ, আই মিন টু সে ইটস আ গ্র্যান্ড সুযোগ এটা একটা। হ্যাঁ, আরে এই সুযোগটাকেই কাজে লাগান। এবার কিন্তু হেরে গেলে চলবে না। সেরকম হলে না ওনাকে সেদিন পড়াতেই যেতে দেবেন না। হ্যাঁ, শুনুন মশাই, স্ত্রীদেরকে আমরা যত নিজেদের কাছে আটকে রাখি না, তারা কিন্তু তত বেশি খুশি হয়। মশাই, এ তো দেখছি আপনি যা রোমান্টিক, আপনার তো আরেকবার বিয়ে করা উচিত। কি হলো? ছিছি, আপনি এসব কি কথা বলছেন? হ্যাঁ, না না, আরে আমার বয়সটা দেখেছেন? আমার মেয়ের এখন বিয়ের বয়স হয়ে গেছে, আপনি আমাকে বিয়ের কথা বলছেন? এই বয়সে বিয়ে করলে না লোকজন আমাকে মারবে। আর তারপরে ওই যে উনি উপরে বসে আছেন, উনি আমাকে উত্তম উদ্যম দেবেন। হ্যাঁ, তবে এই বয়সে আমি আরো একবার বিয়ে করতে রাজি। ইনফ্যাক্ট হানিমুনেও যেতে রাজি, যদি সেটা আমার স্ত্রী হয়। যদি আরো একবার উনি আমার কাছে ফিরে আসেন তবে নয়ন, এটা নিয়ে এত আপসেট হওয়ার মতো কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। মল্লার খুব ভালো মানুষ, আমি জানি। আমি যত বড়ই ভুল করি না কেন আমাকে ঠিক ক্ষমা করে দেবে। আচ্ছা ছাড়ো সব কথা, আজকে কি নিয়ে কথা বলবো আমরা? আচ্ছা তোমরা একটু বসো, আমি চা কফি নিয়ে আসি। হ্যাঁ, না না, কিছু লাগবে না। আচ্ছা বলছি, আপনি যে পুরনো বাড়ির ঠিকানাটা আমাদের দিয়েছিলেন না, সেই ঠিকানাটা আপনাকে কে দিয়েছিল? মা দিয়েছিল, মানে মল্লারের মা, আমার শাশুড়ি মা। কেন বলো তো? না, বলছিলাম আগে একটু কফি খাই, বাকি কথা তারপরে বলবো। আচ্ছা বেশ, বসো। আচ্ছা বিট্টু,
ডক্টর ব্যানার্জির মা ইচ্ছে করে একে ভুল ঠিকানা দিয়েছিলেন, নাকি এটা শুধুই মিসআন্ডারস্ট্যান্ডিং? আরো মিসআন্ডারস্ট্যান্ডিং কি করে হতে পারে? নিজের বাড়ির ঠিকানা কেউ কি করে ভুল দেবে? না না না, দেখো এখনই কিন্তু অনির সামনে কিছু বলা যাবে না। হ্যাঁ কাকাই, আমার মনে হয় যে অংশু বাবানকে না এটার মধ্যে ইনভলভ করা ঠিক হবে না, কারণ ওরা কখন কার কাছে কি বলে ফেলে তার তো কোনো ঠিক নেই। তাছাড়া সন্দেহটা যদি ভুল বলে প্রমাণিত হয় তাহলে সেই ধাক্কাটা কেউ সামলাতে পারবে না। হ্যাঁ, আমার মনে হয় আরও বেটা ঠিকই বলেছে, এখনই কাউকে কিছু বলা যাবে না, তবে একটা উপায় বের করতে হবে। মানে আরু আর বিট্টুর সাথে মিলে সুনয়নাকে এমনভাবে পরীক্ষা করতে হবে যাতে ওই আরোহী কিনা এই সচ্চাইটা সবার সামনে চলে আসে। হ্যাঁ, যেটাই করতে হবে বুঝে সুঝে করতে হবে। ভালোবাসাকে প্রতিবার পরীক্ষার মুখে ফেলতে হয়, ভালোবাসাকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে হয়, তাহলেই দেখবেন বারবার না এই ভালোবাসার একটা নতুন ফ্লেভার বেরিয়ে আসে। দেখুন, বয়সের সাথে সাথে আমাদের মনটা আরো বেশি করে ভালোবাসা চায়, তাই তো আমাদের স্ত্রীকে তখন ওই শর্ট ড্রেসে খুব দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, আমার তো মনে হয় যে একটা বয়সের পর আমাদের স্ত্রীকে শর্ট ড্রেসই পরানো উচিত, শাড়ি টাড়ি বন্ধ করে দেওয়া উচিত। তাহলে দেখবেন মন আর মেজাজ দুটোই রঙিন থাকে এবং সংসারটাও সুখের হয়। বটে। মল্লার কার সাথে কথা বলছি? মুখটা তো খুব চেনা চেনা লাগছে। খেয়ে এটা কি গো, চলো, ব্যাংকে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আয়। মা, কি মা, কুকু, তোমরা এখানে? আমি একটু ব্যাংকের কাজে বেরিয়েছিলাম কুকুকে নিয়ে। তিয়াস তো বেরোতে পারবে না, ওর পড়ানোর আছে। কিন্তু তুই এখানে? আলাপ করিয়ে দিই, ও হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী, অংশুর বাবা আর আমার বিশেষ বন্ধু। থাক বাবা, থাক থাক থাক। মা, ইনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি আমায় সেদিন হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচিয়েছিলেন। ভালো থেকো বাবা, ভালো থেকো। তুমি না থাকলে আমার ছেলেটার যে কি হতো, আমি তোমার কাছে চিরঋণী বাবা। আরে মাসিমা, থাক না এখন এসব কথার বলার দরকার নেই। তবে আমি বলবো যে এটা কিন্তু খুব ভালো হয়েছে যে আপনি ভুল করে এই পথ দিয়েই যাচ্ছিলেন, এই যে আলাপ পরিচয়টা হয়ে গেল আপনার সাথে। তা ঠিকই বলেছ বাবা। মানে তোমাকে, আমার না তোমাকে কিরকম চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি কি আমি, খুব চেনা লাগছে তোমাকে। আসলে মাসিমা, পৃথিবীটা খুব ছোট, হয়তো কখনো কোনোদিনও আমাদের দেখা হয়ে গেছিল। হ্যাঁ, তাই হবে, হয়তো তাই হবে। ঠিক আছে বাবা, তুমি ভালো থেকো, কেমন? আর আমাদের বাড়িতে একদিন এসো, কিন্তু আসবেই, ঠিক আছে? নিশ্চয়ই যাও। মল্লার, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস। আমি চললাম, ঠিক আছে? চলে আসিস তাড়াতাড়ি। এলাম বাবা, ভালো থেকো। আচ্ছা নয়ন, এবার একটু ভেবে দেখো তো, যেদিন আগুন লেগেছিল সেদিন তুমি কোথায় ছিলে? মানে কোনো বাড়িতে নাকি অন্য কোথাও? একটু জোর দিয়ে ভাবার চেষ্টা করো না।
নয়ন, নয়ন রিল্যাক্স, রিল্যাক্স। আমি 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 দেখেছি একটা একটা ঘর ছিল, ওখানে অনেকগুলো অনেকগুলো যন্ত্র ছিল, অনেক 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 যন্ত্র। আমি কিছু বুঝতে পারছি না কেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি শান্ত হন আগে। আচ্ছা কোথায় দেখেছেন, মানে সেটা কি কোনো বাড়ি নাকি অন্য কোনো জায়গা? না না, বাড়ি নয়, একটা ঘর, সেখানে অনেক লোক চিৎকার করছে আর একটা যন্ত্রের শব্দ হচ্ছে, মনে করতে পারছি না কেন শব্দ হচ্ছে, চিৎকার করছে লোকজনগুলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শান্ত হন, চোখ খুলুন, এখন কিচ্ছু ভাবতে হবে না, সব হবে, আস্তে আস্তে সব হবে, রিল্যাক্স। ঘর ছিল একটা, এই যে अच्छा देखो देखो सुनो, मैं बोल रही थी कि जे सुने ना कि लॉकेट तो दिखाकर पूछ सकते हैं ना कि এটা ওর চেনা লাগছে কিনা। এটা এটা তুমি কেন বার করছো? এটা তো অংশকেও আর কখনো পড়ানো হয়নি, এটার কথা তো কেউ জানে না। হ্যাঁ কাকিমণি, এই লকেটটার কথা আরও জানে না। তুমি এক কাজ করো, তুমি এটা রেখে দাও, বুঝেছো? আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে, এমন কিছু একটা ভাবতে হবে যাতে তিয়াস বা নয়নী যে আরোহী সেটা প্রমাণ করা যায়, অন্য কিছু একটা। নয়ন, এটা থেকে না কিছুই বোঝা যাচ্ছে না, এটা তো স্পষ্ট নয়, খুবই ঝাপসা, তবু এটা আমি আমার কাছে রাখছি। আর যদি আপনার আর কিছু মনে পড়ে না, প্লিজ আমায় জানাবেন, কেমন? চলো আচ্ছা তাহলে আসি আমরা। হ্যাঁ চলো বিট্টু। ও বলছি, আজ আপনি পড়াতে আসবেন তো? হ্যাঁ, কেন অংশু বাবা ওরা থাকবে না? না না, ওরা তো থাকবেই, থাকবে না কেন? আমি এমনি জিজ্ঞাসা করলাম ক্যাজুয়ালি। আসি, হ্যাঁ সাবধানে যাও। আজকে বাড়িতে ডার্লিং দাদিরা কিছু প্ল্যান করবে বলেছে, দেখা যাক সেখানে পুরনো কোনো কথা মনে করানো যায় কি না। যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সত্যিটা জেনে এই প্রবলেমের একটা সলিউশন বের করতেই হবে। চলে এসেছে, চলে এসেছে, গরম গরম চা। কি হ্যাংলা রে বাবা, সবাই নিয়ে আগে নাও তো পাপাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নয়ন, থ্যাংক ইউ। জানো তোমরা, নয়নের জন্য আমরা একটা ম্যাথ ক্লাস টেস্টে ফুল মার্কস পেয়েছি। বাহ, হ্যাঁ অংশু বাবু, বাবান বাবু, হ্যাঁ কাঁপিয়ে দিয়েছো তো। মাম্মা পপিন্সকে বলো কিন্তু, তাহলে পপিন্স আর আমাকে ম্যাথসে কম নাম্বার পাই বলতে পারবে না।
দেখছো নয়নের দিকে? মাম্মা! হ্যাঁ বলো না কি হয়েছে? কি ভাবছিলে তুমি? কিছু বলবেন? না না, তুমি তো একেবারে ম্যাজিক দেখিয়ে দিয়েছো। হ্যাঁ, আমাদের এই দুই রত্ন যাদের অঙ্কের নাম শুনলে গায়ে জ্বর আসতো, তারা পরীক্ষায় ফুল মার্কস পেয়েছে। বাবা! না না, ওরকম কোনো ব্যাপার না, আমার কোনো ক্রেডিট নেই। অ্যাকচুয়ালি ওদের মধ্যে ট্যালেন্ট আছে, শুধু একটু প্রপার গাইডলাইন্সের প্রয়োজন ছিল। হ্যাঁ সত্যি, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। না না না, একদম ঠিক বলেছেন, শুধু মুখে বললেই তো হবে না। না মানে তাহলে আর কিভাবে বলবো? না না, মুখে বললে হবে না, তোমাকে ভাবতে হবে কি করা উচিত। মানে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে হবে, আমাদের ট্রিট দিতে হবে, তাই না? হ্যাঁ, যেতে হবে বাইরে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, সেটা না হয় দেওয়াই যায়, কি এমন আছে। কিন্তু তাই বলে আমি বলছি যে মানে ওদের পড়াটা হয়ে যাক, তারপর না হয় ওদেরকে নিয়ে যাই। না না না, এইসব ব্যাপারে পরে পরে বললে না মনে কিরকম একটা দুঃখ দুঃখ ভাব হয়, সেটা করলে তো চলবে না। তখন তো সুনয়নাও চলে যাবে, হ্যাঁ, সবাইকে পাওয়া যাবে না। তুই এক কাজ কর, এখনই যা। হ্যাঁ, এই 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 শোন না, তোরা একসঙ্গে যা, ওই ভালো ভালো আইসক্রিম আছে দেখে সবার জন্য নিয়ে আসবি, বেশি বেশি করে নিয়ে আসবি, ঠিক আছে? যা 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 যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আর নিয়ে যাবো না কিন্তু তাহলে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছি যে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ নিশ্চয়ই, যান। চলো। হ্যাঁ চলো চলো এই দেখো, এই আস্তে আস্তে। ওহো। দাদা ভাই, চলো তো। বলছিলাম যে ওদের স্কুলে আর্ট প্রজেক্ট আছে, শোনায় না বলছিল কিছু জিনিসপত্র লাগবে, ওই জন্য তুমি তো ওদেরকে নিয়ে বেরোচ্ছই, তো আসার সময় কি জিনিসগুলো নিয়ে? আমি নিয়ে আসবো, চিন্তা করার কিছু নেই। চলো 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 চলো। কিন্তু তিয়াসের সাথে ওনার যোগাযোগ কি করে থাকবে? কি করে থাকতে পারে? আরু শোনা, তুমি পড়ো, আমি আসছি, কেমন? এবার বলো, সেদিন অত কনফিডেন্টলি কি করে বলে ওই দুলটা তিয়াসের ছিল? না মানে আমার তো ঠিক মনে নেই। মনে নেই? এবার বলো, ভালোই ভালো, এবার সব বলো। আসলে ম্যাডাম, দুদিন ধরে আপনার ব্যাগটা আমার কাছে রেখে যাচ্ছেন, আর একদম অন্যরকম ভাবে সেজে বাইরে যাচ্ছেন, এটা কেন? একটা পড়ানো চাকরি পেয়েছি তো ওখানেই যাই। এই জন্য আমি মিথ্যা বলি ম্যাডাম। যাও। তিয়াস জামা কাপড় চেঞ্জ করে কেন? আর সেটা বলতেই বা আমাদের বারণ করেছে কেন? ও কি লুকোচ্ছে আমাদের থেকে? ভাগ্যি সেখানে বুয়া ছিল না। আমিও না তাই ভাবছি, জানো তো, নয়নকে দেখে বেফাস কি বলে ফেলে কে জানে। তাহলেই তো একটা কেলেঙ্কারি হতো। ভাস্কর, ভাস্কর দেখো না, ইয়ে বক্সাটা কিছুতেই খুলতে পারছি না, কোনটায় চাবি বুঝতেই পারছি না। এই কি ডার্লিং দাদি, তুমি হঠাৎ গয়নার বাক্সটা কেন বার করেছো? আরে সামনেই জন্মাষ্টমী না, 10 সাল হয়ে গেল এই বাড়িতে কোনো পূজাই হয় না আরোহী চলে যাওয়ার পর থেকে। খালি ওই রথের দিন তোমার জন্য একটু নিয়ম রক্ষা করে ছোট্ট করে পুজো হয়। সত্যি আরোহী চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে দুর্গা পূজা, জন্মাষ্টমী সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সত্যি তো, ছোটবেলায় আমরা জন্মাষ্টমীতে কত মজা করতাম বলো। হ্যাঁ, আর ওই দিদি নিজে আমাদের কৃষ্ণ কানাইয়া সাজিয়ে দিত আমায় আর আরুকে, হেভি মজা হতো। लेकिन আমি চাইছি এবারে ছোট করে হলেও পুজোটা করতে, लेकिन उसके लिए तो ঠাকুরের গহনা লাগবে। ওরে বক্সাই খুলছে না, তাহলে গহনাগুলো পলিশ করাতে দেবো কি করে? কই আমাকে দাও দেখি। দাও তো। হ্যাঁ, ডার্লিং দাদু আমাকে দাও, আমি দেখছি। হ্যাঁ দেখে সাবধানে।
চেষ্টা করে লাভ নেই, ওই বাক্সের চাবিটা এখানে নেই। लेकिन लेकिन तुमको कैसे पता चला कि चाबी এখানে নেই? সব চাবি তো ওখানেই আছে। সত্যি তো, আমি কেন বললাম চাবি এখানে নেই? তিয়াস যদি লুকিয়ে ভুল পাল্টে কারোর সঙ্গে দেখা করতে চায়, তাহলে কিছু না কিছু প্রমাণ তো পাবোই। কিন্তু পাচ্ছি না কেন? কোনো ক্লুই তো পাচ্ছি না। কি এমন আছে যা আমার চোখ এড়িয়ে যাচ্ছে? এটা এটা কি? মেডিকেল রিপোর্ট। আমাকে একবার দিন তো। না, এখানে তো চাবিটা নেই। দেখুন, ছোট রিং এর চাবিটা লাগানো নেই, একটা চাবি মিসিং। সেটাই বোধহয় বক্সের চাবি। একবার পিসিমণিকে জিজ্ঞাসা করে দেখুন, ওনার কাছে থাকতে পারে। কার কথা বললেন আপনি? পিসিমণি? তুমি হঠাৎ শিবানীকেই জিজ্ঞেস করতে বলছো কেন? আসলে মানে ওনাকে দেখে তো মনে হয় উনি বাড়ির অনেক রেসপন্সিবিলিটি সামলান, তাই ভাবলাম হয়তো উনি জানবেন। মা, আমার দেখো তো, এটা না নতুন ইন্টারনেট থেকে শিখেছি, ঢ্যাঁড়সের একটা আইটেম। দেখো না আমার খেয়ে একটু নুন তেল সব ঠিক আছে কিনা। মা, ও মা, একটু খাও না মা। ও মা। এটা কি হলো মা? তুমি তিয়াসের সাথে কথা বলছো না কেন? কি কথা বলবো? কি কথা বলবো? সব কথা যদি আমার থেকে লুকানো হয়, কি কথা বলবো আমি? মানে তোমার কাছ থেকে কি লুকানো হয়েছে? নে ধর। যদি লুকোনোর কিছু নাই থাকে তাহলে এগুলো কি মল্লার? কি হলো? এখন কারোর মুখে কোনো কথা নেই কেন? সত্যিটা কি মুখ ফুটে বলা যাচ্ছে না আমায়? ও মা, মা আমি কিছু লুকাতে চাইনি মা, তুমি রাগ না করে আমার কথাটা একটু শোনো। আমি আসলে মা, তিয়াস আমার কথাতেই তোমাকে সবকিছু বলেনি, আর সেটা কেন বলেনি সেটা আমি তোমায় বলছি।
কোকো, কোকো আয় তো একবার। বলছি যে তুই যা গিয়ে আরুর সাথে ভেতরে ঘরে বস, আর দেখিস যাতে ও বাইরে না আসে। দোহাই দাদাবাবু, তোমরা আর চেঁচামেচি করো না, বেচারি মেয়েটা তো ভয় পেয়ে যাবে বলো। তোকে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না, এখানে কেউ চিৎকার চেঁচামেচি কিছুই করবে না। তুই যা আরুর কাছে গিয়ে বস। মা, তোমার কাছ থেকে আমরা কিচ্ছু লুকোতে চাইনি, এটাই সত্যি। লুকোতে বাধ্য হয়েছি, তোমার টেনশন হবে এই কথা ভেবে। মা, বিগত 10 বছর ধরে তিয়াস কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে, এখনো করে যাচ্ছে। নিজের জীবন থেকে নিজের জীবনের একটা অংশ মুছে যাওয়ার যন্ত্রণা কি সেটা আমরা চাইলেও বুঝতে পারবো না। তাই ডক্টর শালিনীর কাছে আমি ওকে ট্রিটমেন্ট করাতে পাঠিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে ওর প্রফেশনাল হেল্প দরকার। কিন্তু এত কিছু করার সত্ত্বেও, ওষুধ পত্র ব্যবস্থা করার সত্ত্বেও সমস্যার সমাধান কিন্তু হয়নি মা। তাহলে কি নিজের অতীতকে খুঁজতে ইতিহাস অন্য রূপ নিয়ে বাইরে বেরোয়? হে ভগবান, এই কথাটা তো আমি এক্ষুনি মল্লারকে বলতেও পারবো না। আগে আমাকে শিওর হতে হবে, পুরো ব্যাপারটা নিয়ে শিওর হতে হবে, তারপর যা বলার বলবো। তিয়াস, এই জন্যই কি তোমায় ডিস্টার্ব দেখায়? শুধু ডিস্টার্ব নয় মা, আমার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে সবসময়। আমি চোখের সামনে কি দেখতে পাই আমি নিজেও জানি না, বোঝাতে পারি না মা কাউকে। যে অতীত তোমার মন থেকে মুছে গেছে, তা যাতে সারা জীবন তোমার ধরা ছোঁয়ার বাইরে থাকে, সেই ব্যবস্থাই এবার আমি করব। মা, আমার খালি মনে হয় আমার অতীতটা আমার চোখের সামনে এসে ধরা ছোঁয়ার বাইরে। অদ্ভুত কি দেখতে পাই আমি কাউকে বোঝাতে পারি না, আমি নিজেও বুঝতে পারি না কাউকে। আমার শুধু মনে হয় যে আমার এই প্রবলেমের কথা কাউকে বললে কোনো সুরাহা হবে না। আমি কাউকে খুলে বোঝাতে পারি না আমি কি দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও, বসো, তুমি বসো তো, এখানে বসো, চুপ চুপ করো। দেখো তিয়াস, তোমার বাবা মা নেই, আর আমারও কোনো মেয়ে নেই, তাই সব সময় আমি তোমার মা হতে চেয়েছি, হয়তো পারিনি সব সময়। ছেলের প্রতি অন্ধ স্নেহের পক্ষপাতিত্ব করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো, ভালো আমি তোমাকেও খুব বাসি। তাই তোমার কষ্ট, তোমার অস্বস্তি সমানভাবে আমারও হয়। তোমার কোনো চিন্তা নেই, আজ থেকে তোমার খুঁটিনাটি সব বিষয়ে আমার নজর থাকবে। তোমার সব অস্থিরতার কথা নির্দ্বিধায় তোমার এই মাকে বলবে, ঠিক আছে? মা, তুমি তাহলে সত্যি রাগ করনি তো আমার উপর? রাগ করার তো প্রশ্নই আসে না, এখনই তো তোমার পাশে থাকার সময়। আমি তোমায় কথা দিচ্ছি, মা হয়ে আমি তোমাকে আগলে রাখবো। অতীতের কোনো চিন্তা যেন তোমাকে অস্থির না করতে পারে। আজ থেকে সেটা আমি দেখব, সেই দায়িত্ব আমার। অতীত জানার এই অস্থিরতা তোমাকে দিয়ে কি কি করাচ্ছে আর কেনই বা করাচ্ছে, সেটাও এবার আমাকে জানতেই হবে তিয়াস। একবার বরং আরোকে ফোন করেই দেখি। আজকে বাড়িতে যা হলো এটা শুনে হয়তো আরো খুশি হবে। মা সবটা জেনেও গেছে আর মেনেও নিয়েছে, এটা জানলেও নিশ্চয়ই খুব খুশি হবে। ও মা, আরো নিজেই তো ফোন করছে। আরো, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। একেই বলে টেলিপ্যাথি।
তুমি আমার কথা ভাবছিলে আর আমি ফোন করে ফেললাম। হ্যাঁ ঠিক। আচ্ছা তুমি ঠিক আছো তো? মুড ঠিক আছে এখন? আসলে সকালে এত আপসেট দেখে এলাম তোমায়, তাই ফোন করলাম আর কি। না না, আর মন খারাপ নেই। আসলে একটু আগে যা হলো তাতে আমার কাল থেকে জমে থাকা মনে যত গিল্ট, যত খারাপ লাগা সব মুছে গেছে। কেন, কি হলো গো একটু আগে? আসলে আজকে মায়ের সাথে মল্লারের কথা হয়েছে, বুঝলে? আমি তোমায় কথা দিচ্ছি, মা হয়ে আমি তোমাকে আগলে রাখবো। জানো আরু, তুমি আমার জন্য খুব লাকি। আমি জানি না তোমার সাথে আমার কোন জন্মের সম্পর্ক, তবে তুমি আমার জীবনে আসার পর থেকে না আমার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আসলে একটা বহুদিনে জমে থাকা যন্ত্রণা, একটা কষ্ট আমার না কুড়ে কুড়ে খেত, সেটা এখন আর নেই। আমি না ফিল করতে পারি তুমি আমার মনের অনেকটা জায়গা জুড়ে আছো, কিন্তু কেন আছো তার উত্তর আমার কাছে নেই। বুঝিয়েও বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা, পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে, বলতে যা পারিনি আগে সব বলার আছে। তোমাকে দূরে যেতে দেব না। আচ্ছা শোনো, এদিকে আর এক আরু আবার ঘুমোচ্ছে, বুঝলে? এখন আমি রাখি, কথা বলে ওর ঘুম ভেঙে যাবে। কালকে কথা হবে, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। যে মানুষটা নয়নকে ভুল ঠিকানা দিল, সে আজ হঠাৎ এত ইজিলি সবটা মেনে নিল। ওরাই তো এতদিন ধরে 10 বছর আগের কোনো কথা নয়নের সাথে ডিসকাস করেনি। না না না, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে যে এর ভেতরে অন্য কোনো একটা ব্যাপার আছে, যেটা হয়তো বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা কি? ও মা গো, মল্লার কি পাপ যে করেছিলিস! ও মা, পেঁয়াজের হাত কেন চেকে দিলি! ও মা, যাই হোক, আমাকে তাড়াতাড়ি সবটা শেষ করে নিতে হবে। তিয়াস ঘুম থেকে উঠে গেলে খুব চাপ হয়ে যাবে, খুব চাপ হয়ে যাবে। ও মা, ও মা, দাদা বাবু, কি গো তুমি এখানে কি করছো? ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আবার মন খারাপ হয়েছে তোমার? কাকিমাকে ডাকবো? না 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 না, কাকিমাকে ডাকছি। এই, ও মা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? সকাল সকাল কাঁদছো, আবার ছুরি দিয়ে ভয়ও দেখাচ্ছো। আমি ফোন করলাম কিনা, তুই চুপ করবি? আবার বকছো আমাকে? চুপ চুপ। আরে করেছিটা আরে কি? আমি ডেসিবলের কোনো জ্ঞান নেই তোর। এই, কি হয়েছে রে? হ্যাঁ, কুকু কি করেছে? কুকুকে এত বকাবকি করছিস কেন? কিছুই না মা, আমি আসলে ভাবলাম যে তিয়াসকে আজকে একটু সারপ্রাইজ দেবো, তাই ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। কাউকে কিছু বলিনি, কিন্তু তোমার এই কুকু আমার সারপ্রাইজটা নষ্ট করে দিচ্ছিল। চিৎকার করে ফাটিয়ে দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছিল আমি কি করছিলাম। ও সারপ্রাইজ, আচ্ছা বাহ, তো দারুণ ব্যাপার। তা মল্লার, হ্যাঁ? সারপ্রাইজটা শুধু তিয়াসকেই দিচ্ছিস? কই না তো, আমি ব্রেকফাস্ট আসলে সবার জন্যই বানিয়েছি, তিয়াসের জন্য জাস্ট একটু স্পেশালি আর কি। আসলে কিছুই না, তিয়াস তো রোজই আমাদের জন্য সবটা করে দেয় না, তো আমি ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দিয়ে আজকে ওর জন্য ভালো কিছু করি। আর তাছাড়া তুমিও তো আমাকে খুব হ্যাপি করে দিয়েছো। আমি
সত্যি খুব টেনশনে ছিলাম যে ডক্টর শালিনীর ব্যাপারে তুমি যখন জানতে পারবে তখন তোমার রিয়াকশনটা কি হবে। কিন্তু সত্যি মা, কাল তুমি যা করলে তাতে আমি আর তিয়াস সত্যি খুব খুশি। আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল মল্লার। থ্যাংক ইউ মা। ব্যাস আমার আর কোনো চিন্তা নেই। তুমি, তিয়াস, আরু, কুকু, তোমরা সবাই খুশি থাকলেই আমি খুশি। এ কথা আমি জানি রে মল্লার, এই জন্যই তো আমার বেশি চিন্তা। যাই হোক, আমি চট করে সারপ্রাইজটা রেডি করে দিয়ে আসি। এই কুকু, হ্যাঁ আমার কথা শোন, বলছি যে আমি আরুকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, তুই চট করে আরুকে রেডি করে দিবি, একদম তিয়াসকে ডিস্টার্ব করবি না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, একদম। ও ও কাকিমা, চলো না আমরাও গিয়ে দেখি কিভাবে বৌদিমণিকে চমকে দেয় দাদাবাবু। চলো না, চলো 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 যাই। আরো আরো শোনা, প্রিন্সেস, আমি মাম্মামকে সারপ্রাইজ দিতে এসেছি। কিভাবে কি সারপ্রাইজ? আস্তে আস্তে। এবার তুমি চুপচাপ যাও, কি স্কুলের জন্য চট করে রেডি হয়ে যাও। তোমাকে গ্র্যানি আর কুকু মিলে হেল্প করবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমি মাম্মাকে এবার সারপ্রাইজটা দিই। অল দ্য বেস্ট বাবাই। থ্যাংক ইউ। যাও। অল দ্য বেস্ট বাবাই, তুমি তোমরা এখানে কি করছো? তোমরা তো শিখেছো কারণ টাইমে থাকতে নেই, তুমি এটা কি করছো? কেন করছো? চুপ, সব নিয়ম সব সময় মানা যায় না, বুঝেছিস? চুপ। কুকু বাচ্চা মানুষ, হয়তো বুঝবে না, যা ওকে নিয়ে যা, তো নিয়ে যা। ও কাকিমা একটু থাকি না। আরেকটু দেখি না, নিয়ে যাও, ওকে নিয়ে যা, যা বলছি না। আর শোনো, যাও গিয়ে রেডি হয়ে নাও, আমি দেখি আমার ছেলেটা কত ছড়াচ্ছে, আমাকে দেখতে হবে তো। তুমি যাও, দেখে আমি আসছি। যাও না, নিয়ে যা, যা। আমি এত বছর অনেক ভুল করেছি তিয়াস। তুমি স্বেচ্ছায় আমার কাছে এসেছো আর আমি তোমায় শুধু দূরে ঠেলে দিয়েছি, কিন্তু এই ভুলগুলো আমি আর করব না। এবার আমি সব পুরনো ভুলগুলো ভুলে সবটা নতুন করে শুরু করব। আমি জানি আমি এতদিন তোমাকে কোনো এফর্ট দিইনি, তোমার কাছে টেনে আনার কোনো এফর্ট দিইনি, কিন্তু এখন দেব। আজ থেকে তুমি এক নতুন মল্লারকে দেখতে পারবে, কথা দিলাম। কি তুমি? আচ্ছা আরুষোনা, তোমার যে বেস্ট ফ্রেন্ড আছে অংশু, তার বাবার নাম অনিরুদ্ধ না? হ্যাঁ, উনি তো আমার কিং আঙ্কেল। ও আচ্ছা আচ্ছা, তোমার কিং আঙ্কেল কি করে গো আরুষোনা? আমি ঠিক মতন জানি না, তবে অংশুরা বলছিল যে উনি নাকি বিজনেসম্যান। ও
ও, আর ওই তুমি বলছিলে না ওদের বাড়িতে ওই যে কে একজন পড়াতে যায় বলছিলে না তুমি, ওই তার নাম কি গো? তার নাম তো নয়ন। মানে ওনার আসল নাম নয়ন নয়, ওনার ভালো নাম হচ্ছে সুনয়না। অংশু আর বাবান ওনাকে ভালোবেসে নয়ন বলে ডাকে। আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি চেনেন ওদের? না না, আমার পরিচিত নয়। তবে সুনয়না বলে মেয়েটির ফোন নেই তো, চুরি হয়ে গেছে, সেই কারণে আমার ফোন থেকে ওই লোকটিকে ফোন করে। ও আচ্ছা আচ্ছা, তা এই নয়নকে দেখতে কেমন জানো? না গ্র্যানি, আমি তো একদিন নয়নকে দেখতে গিয়েছিলাম অংশু বাবানদের বাড়ি, কিন্তু সেদিন নয়নই এলো না। আর তাছাড়া ওনার কোনো ছবি আমি দেখিনি। আচ্ছা আরুষনা, নয়ন ওদের কতদিন পড়াচ্ছে গো? না না, আসলে আমি কি ভাবছিলাম বলো তো, তোমাকেও নয়নের কাছে টিউশন পড়াতে পাঠিয়ে দেবো, মজা হবে না বলো? কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে! জানো গ্র্যানি, আমি এটাই চাইতাম যে আমি অংশু বাবান তিনজনে মিলে নয়নের কাছে পড়বো। আর জানো গ্র্যানি, অংশু আর বাবান বলছিল যে কিং আঙ্কেলের সঙ্গে নয়নের ফ্রেন্ডশিপ করিয়ে দেবে, কারণ ওদের তো নয়নকে খুব ভালো লাগে তাই। আর আমি তো শুনেছি যে নয়নের সঙ্গে কিং আঙ্কেলের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ওরা খুব মজা করে। এই যে ফ্রেন্ডশিপ ডে গেল না, ওরা কি সুন্দর কেক কেটেছে, তারপর কিং আঙ্কেল নয়নকে ফ্রেন্ডশিপ ব্যান্ডও পরিয়ে দিয়েছে। ফ্রেন্ডশিপ ডের দিন নয়ন অনেকক্ষণ ছিল ওদের বাড়িতে। হ্যাঁ, আমি তিয়াস কেন এই ঘরে আমি আসতে পারি না বুঝি? এ বাবা, না না, আমি সেটা বলিনি, সেটা তো তোমার বাড়ি, তুমি আসতেই পারো। না তিয়াস, বলো আমাদের বাড়ি। মল্লারকে আজ কেমন অন্যরকম লাগছে না? হ্যাঁ, আমাদেরই বাড়ি, কিন্তু তুমি একটু আগে কি করছিলে? কি করছিলাম? কি করছিলাম? কিছুই করছিলাম না, কি আবার করবো? ব্যাপার বলো তো মল্লা, তোমার শরীর ঠিক আছে না? জ্বর হয়নি তো দেখি? আরে তিয়াস তিয়াস তিয়াস, এটা কি করছে? একটা সুস্থ সবল মানুষকে এইভাবে অসুস্থ করে দিচ্ছ কেন বলো তো? কোনো মানে হয়? না না, আমি আসলে মানে বুঝতে পারি, হঠাৎ করে তুমি সকালবেলা... ওর বাবা, পুরো মুডটাই স্পয়েল করে দিল আমার। সেই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট বানিয়ে একটা ভালো রোমান্টিক সকাল উপহার করব, তুমি তো এদিকে তাকালেই না। সিরিয়াসলি তিয়াস, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এইগুলো তুমি বানিয়েছো? কি ব্যাপার, হঠাৎ রোমান্টিক ব্রেকফাস্ট, রোমান্টিক সকাল? আমি তো বুঝতে পারছি না, মানে আমি কোন মল্লার ব্যানার্জিকে দেখছি? তুমি এই মল্লার ব্যানার্জিকে আগে দেখোনি, কিন্তু আমার বন্ধু আমায় সুন্দর করে বুঝিয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বৈবাহিক জীবনটা যত বয়স বাড়ে না, তত তাদের ভালোবাসাটা একটু মাখু মাখু হয়ে যায়। আচ্ছা, মানে বন্ধু বুঝিয়েছে বলে এইসবগুলো? তাই বলি, এটা তো মল্লার ব্যানার্জি সুলভ নয়। আমি এরকম ছিলাম না ঠিকই, কিন্তু এখন হব। আমার তো খুশি হওয়ার কথা যে মল্লার আমাকে কাছে পেতে চাইছে, কিন্তু আমি খুশি হতে পারছি না কেন?